শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে পড়াবো অর্থনীতি দ্বিতীয় পত্র, ষষ্ঠ অধ্যায় অর্থায়ন বা ফিনান্স। অর্থায়নের ধারণা বা কনসেপ্ট অফ ফিনান্স। অর্থায়ন শব্দটি ইংরেজি ফিনান্স এবং ল্যাটিন শব্দ ফিনিশ হতে এসেছে। ফিনিশ শব্দ অর্থ হলো অর্থ সংগ্রহ করা। সাধারণভাবে যে কোনো কাজ করার জন্যই আমাদের অর্থের প্রয়োজন হয়, অর্থ সংগ্রহ করতে হয় এবং এর যথাযথ ব্যবহারকে অর্থায়ন বলে। যে কোনো কাজ করতে হলে অর্থের প্রয়োজন, যেমন ব্যক্তির নিজস্ব কার্যাবলী পরিচালনা, ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ, ঝুঁকি নিয়ে ব্যবসা বাণিজ্য পরিচালনা, অলাভজনক প্রতিষ্ঠান স্থাপন, যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, মসজিদ প্রভৃতি বিভিন্ন খাতে জনকল্যাণে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। তাই অর্থায়ন শব্দটি দ্বারা অর্থের সংস্থান, যোগান বা সংগ্রহকরণকে বোঝায়। অর্থায়ন ধারণাটি সংকীর্ণ বা ব্যষ্টিক অর্থে এবং প্রসারিত বা সামষ্টিক অর্থেও প্রদান করা হয়। ব্যষ্টিক অর্থে অর্থায়ন বলতে কোনো ব্যবসায় বা আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা, তহবিল সংগ্রহ ও সম্পদের সর্বোৎকৃষ্ট ব্যবস্থাপনাকে বোঝায়। আর প্রেক্ষাপটের সামষ্টিক অর্থে অর্থায়ন বলতে দেশের আভ্যন্তরীণ ও বহির্বিশ্বের সাথে সামগ্রিক ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে আর্থিক প্রতিষ্ঠানসমূহ, ফার্ম, মুদ্রাবাজার ও মূলধন বাজার তাদের কর্মকাণ্ড পরিচালনা করে তাকে বোঝায় সামষ্টিক অর্থে অর্থায়ন বলতে। বিভিন্ন লেখক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অর্থায়নের সংজ্ঞা প্রদান করেছেন। এফ.ডব্লিউ. ওয়াকার বলেন, কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলীর পরিকল্পনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ ও এসবের প্রয়োগ কর্মকাণ্ডই হলো অর্থায়ন। তাহলে আমরা অর্থায়নের এই বিভিন্ন অর্থনীতিবিদের সংজ্ঞা থেকে অর্থায়নের কতগুলো বৈশিষ্ট্য আলোচনা করতে পারি। এক নম্বর হচ্ছে বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ করে তহবিল গঠন এবং উক্ত তহবিলের সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত বা ব্যবহার নিশ্চিত করা। 2 নম্বর হলো এই তহবিল মুদ্রা ও মূলধন বাজার হতে সংগৃহীত হবে। 3 নম্বর হচ্ছে পরিকল্পনার মাধ্যমে সংগৃহীত তহবিলের ব্যবহার দ্বারা সম্পদের সর্বোচ্চকরণের প্রচেষ্টা গ্রহণ, অর্থাৎ সম্পদের সর্বোচ্চকরণ বলতে সম্পদ যেখানে লাভ বা তৃপ্তি বা জনগণের উপকার সর্বোচ্চ হবে সেটাকেই বোঝানো হচ্ছে সর্বোচ্চকরণ বলতে। তাহলে আমরা এই 3টি বৈশিষ্ট্য আলোকে বলতে পারি অর্থায়নের সংজ্ঞা। কোনো ব্যক্তি, উদ্যোক্তা, ব্যবসায়ী, আর্থিক, সামাজিক বা সরকারি প্রতিষ্ঠান প্রভৃতির জন্য কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নের প্রয়োজনীয় আর্থিক পরিকল্পনা প্রণয়ন এবং সে অনুযায়ী স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সময়ের জন্য সুবিধাজনক উৎস হতে অর্থ সংগ্রহকরণ, সংগৃহীত অর্থের সুষ্ঠু বিনিয়োগ, সংরক্ষণ, সমন্বয়করণ এবং নিয়ন্ত্রণের প্রক্রিয়াকেই অর্থায়ন বলে। তাহলে আমরা এখন জানলাম অর্থায়ন কাকে বলে। এবার আসলো অর্থায়নের কার্যাবলী বা গুরুত্ব। 6.1.1 ব্যক্তি, পরিবার, সমাজ, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সরকারি আর্থিক গতিশীলতা বৃদ্ধিতে বা যে কোনো উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজন অর্থ ও এর যথাযথ ব্যবহার। অর্থ ছাড়া আমরা কেউ চলতে পারি না, প্রত্যেকেরই অর্থের প্রয়োজন এবং এর যথাযথ ব্যবহারও করা দরকার আমাদের। তাহলে অর্থায়নের কার্যাবলী আর্থিক পরিকল্পনা, ফাইন্যান্সিয়াল প্ল্যান, কোনো কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ, সময়, তহবিলের সুষ্ঠু ব্যয় নির্ধারণ এবং এর সাথে জড়িত কার্যাবলীর বিচার বিশ্লেষণ ও পরিধি নির্ধারণে আর্থিক পরিকল্পনার গুরুত্ব রয়েছে। সরকারি, বেসরকারি সকল ক্ষেত্রেই এটি প্রথমেই বিবেচনা করতে হয়। এবার 2 নম্বর হচ্ছে উৎস নির্বাচন, অর্থাৎ কোত্থেকে অর্থ সংগ্রহ করা হবে। আইডেন্টিফিকেশন অফ সোর্সেস, অর্থাৎ উৎস নির্বাচন। অর্থায়নের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো তহবিলের উৎস নির্বাচন। আর্থিক পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ কোন উৎস হতে সুবিধাজনক শর্তে সংগ্রহ করা যাবে। প্রাতিষ্ঠানিক আভ্যন্তরীণ উৎস নাকি বৈদেশিক বা অপ্রাতিষ্ঠানিক উৎস, এসবই নির্বাচন করতে হয় আগে। তহবিল সংগ্রহ। অর্থায়নের তৃতীয় কাজ হলো
নির্বাচিত উৎস হতে ঋণদাতা ও গ্রহীতার মধ্যে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে প্রাপ্ত ঋণ তহবিলের পরিমাণ, সুদের হার, পরিশোধ পদ্ধতি, সময় ব্যাপ্তি, সংরক্ষণ ব্যবস্থা ইত্যাদি বিষয়াবলীর উল্লেখপূর্বক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে তহবিল সংগ্রহ করা। এক্ষেত্রে জামানত প্রয়োজন হলে তারও ব্যবস্থা করা। 4 নম্বর, তহবিলের ব্যবহার। তহবিলের সংগ্রহের পথ। অর্থায়নের চতুর্থ গুরুত্বপূর্ণ কাজ হল ব্যবসায় বিনিয়োগ ঝুঁকির বিষয়টি স্মরণে রেখে উৎপাদন খরচ সর্বনিম্নকরণের মাধ্যমে গুণগত মান সম্পন্ন পণ্য উৎপাদন করে মুনাফা সর্বাধিক করা। অর্থাৎ একজন উৎপাদনকারীর লক্ষ্য থাকে ব্যয় সর্বনিম্নকরণের মাধ্যমে, অর্থাৎ সর্বনিম্ন খরচে কীভাবে দ্রব্যের গুণগত মান বজায় রেখে উৎপাদন করলে মুনাফা সর্বোচ্চ হবে, সেই লক্ষ্যেই তহবিল ব্যবহার করতে হয়। উৎপাদনকারীরা ব্যবহার করে থাকে তহবিলের অর্থ। তহবিল সংরক্ষণ। 5 নম্বর বৈশিষ্ট্য, বিনিয়োগ প্রকল্পের সম্ভাব্য ঝুঁকি ও অনিশ্চয়তা মাথায় রেখে নিয়মিত নিরীক্ষা, তদারকি ও নিয়ন্ত্রণের মাধ্যমে বিনিয়োগ করা, তহবিল সংগ্রহের প্রয়োজনীয় ব্যবস্থা করা। 6 নম্বর, ফলাফল নির্ণয়, মেজারমেন্ট অফ রেজাল্ট। বিনিয়োগ প্রকল্পের ধারাবাহিক মূল্যায়ন ও অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ কাজ। বিনিয়োগের মাধ্যমে প্রকল্পতে কী পরিমাণ লাভ অর্জিত হলো, বর্তমান আর্থিক অবস্থা কেমন, ক্ষতি হলে কীভাবে ক্ষতিকে পুষিয়ে নেওয়া হবে, এসব পর্যালোচনা করা হলো ফলাফল নির্ণয়ের কাজ। 7 নম্বর হচ্ছে মুনাফা বন্টন। এইটা দিতে হবে। মুনাফা বন্টন, প্রফিট ডিস্ট্রিবিউশন। নির্বাচিত প্রকল্পে বিনিয়োগের ফলে আর্থিক মুনাফার কত শতাংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হবে, কে কত মুনাফা পাবে, অবন্টিত মুনাফা কিভাবে পুনর্বিনিয়োগ করা হবে, এসব নির্ধারণও অর্থায়নের আরেকটি কাজ। এখানে অবন্টিত মুনাফা বলতে বোঝানো হয়েছে এখানে প্রত্যেকটা উৎপাদন প্রতিষ্ঠান বা ব্যবসায়িক প্রতিষ্ঠান, বাণিজ্যিক ব্যাংক, শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক বা বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রত্যেকে যা লাভ হয় সম্পূর্ণটাই তারা বন্টনকে নিতে পারে না। তাদের একটা কিছু অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। যখন তারা কোনো আর্থিক সংকটে পড়ে বা কোনো লোকসানের সম্মুখীন, তখন তারা ওখান থেকে টাকাটা তাদেরকে ধার লোন হিসেবে বা তাদের প্রয়োজনে ওটা ব্যবহার করে, সেটাকে বলা হয় কোম্পানি বা কোনো উৎপাদন প্রতিষ্ঠান অবন্টিত মুনাফা। এছাড়া সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নগদ তহবিল, আর্থিক দলিলপত্র, ভাউচার, গুরুত্বপূর্ণ কাগজপত্র সংরক্ষণ, প্রকল্পের নিয়ন্ত্রণের মাধ্যমে কম খরচে সর্বাধিক উপযোগিতা সম্পন্ন পণ্য সেবা উৎপাদন, অর্থায়নের সঙ্গে জড়িত সকল প্রকার সম্পত্তি সুশৃঙ্খলভাবে ব্যবস্থাপনা করা, বাজেট প্রণয়ন, হিসাব সংরক্ষণ, কর পরিকল্পনা, বীমাকরণ, আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ, ব্যবসায় সম্প্রসারণ, শেয়ারের মূল্য বৃদ্ধি ও কর্মচারীদের কল্যাণে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ প্রভৃতি কার্য সম্পাদনে অর্থায়নের গুরুত্ব রয়েছে। এবার অর্থায়নের শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অফ ফিনান্স। কাজের ধরন ও প্রকৃতি অনুযায়ী অর্থায়নের শ্রেণীবিভাগ। অর্থায়ন প্রথমত দুভাগে বিভক্ত, সরকারি অর্থায়ন আর বেসরকারি অর্থায়ন। তারপর হচ্ছে এই সরকারি অর্থায়ন আবার দুভাগে বিভক্ত, একটা অভ্যন্তরীণ উৎস আর একটা হচ্ছে বাহ্যিক উৎস। আর বেসরকারি অর্থায়ন 3 ভাগে বিভক্ত, ব্যক্তিগত অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন আর অধ্যবসায় অর্থায়ন। এখন এই ব্যবসায় অর্থায়ন আবার 4 প্রকার: মালিকানার ভিত্তিতে, মেয়াদের ভিত্তিতে, উৎসের ভিত্তিতে, কাঠামোর ভিত্তিতে। এখন আবার মেয়াদের ভিত্তিতে অর্থায়ন আবার স্বল্প মেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদী 3 ভাগে বিভক্ত। এবার আমরা এই অর্থায়নের শ্রেণীবিভাগগুলো আলোচনা করব। সরকারি অর্থায়ন বা ফাইন্যান্সিং, যেমন এখানে রাষ্ট্র বা কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের অর্থায়নকে সরকারি অর্থায়ন বলা হয়। শিক্ষা প্রসার, সামাজিক কল্যাণ, অর্থনৈতিক উন্নয়ন, সম্পদের সুষম বন্টন, পল্লী উন্নয়ন, কর্মসংস্থান, জাতীয় আয় বৃদ্ধি, মূল্যস্তরকে
কাঙ্ক্ষিত লক্ষ্যে পরিচালিত করাই সরকারি অর্থায়নের উদ্দেশ্য, অর্থাৎ মূল্যস্তরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পরিচালিত করাই সরকারি অর্থায়নের লক্ষ্য বা উদ্দেশ্য। এখানে মূল্যস্তরকে কাঙ্ক্ষিত অর্থাৎ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে যাতে থাকে সেটাকে বলা হচ্ছে কাঙ্ক্ষিত মূল্যস্তর, সেটাকেই বজায় রাখাই সরকারের অর্থায়নের উদ্দেশ্য। একে আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটা হলো অভ্যন্তরীণ উৎস আর একটা হচ্ছে বাহ্যিক উৎস, ইন্টারনাল সোর্স, অর্থাৎ কোনো দেশের সরকার তার প্রয়োজনীয় অর্থের একটি অংশ অভ্যন্তরীণ উৎস হতে, অর্থাৎ কর, শুল্ক, অকর রাজস্ব, নিট মূলধনী আয়, জাতীয় সঞ্চয় প্রকল্প, মুদ্রা ছাপানো এবং অতিরিক্ত কর আরোপের মাধ্যমে সংগ্রহ করে থাকে এই অভ্যন্তরীণ উৎস থেকে। আর বাহ্যিক উৎস হচ্ছে এক্সটার্নাল সোর্স, অর্থাৎ দেশের বাইরে বা সরকার তার প্রয়োজনীয় উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয়ের একটি অংশ বিভিন্ন দেশ, সাহায্য সংস্থা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, বিশ্বব্যাংক, যেমন বিশ্বব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিল বা IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। IMF মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এশীয় উন্নয়ন ব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক, ব্রিক্স ব্যাংক, EU প্রভৃতির কাজ হতে ঋণ, অনুদান, দান ইত্যাদির মাধ্যমে অর্থায়ন করে সরকার। বেসরকারি অর্থায়ন, নন গভর্নমেন্ট ফাইন্যান্সিয়াল, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান ছাড়া অন্য সকল প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের অর্থায়নকে বেসরকারি অর্থায়ন বলে। এই ধরনের অর্থায়ন আবার 3 প্রকার। ব্যক্তিগত অর্থায়ন অর্থাৎ পার্সোনাল ফিনান্স, সাধারণত ব্যক্তি মালিকানায় পরিচালিত ব্যবসায় প্রতিষ্ঠানগুলোতে যে কোনো ধরনের অর্থায়নকে ব্যক্তিগত অর্থায়ন বলা হয়। ব্যক্তির নিজস্ব আয়, পারিবারিক আয়, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং প্রয়োজনে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে যে ঋণ গ্রহণ করে এরূপ অর্থায়নকে বলা হয় ব্যক্তিগত অর্থায়ন। তারপর ব্যবসায় অর্থায়ন অর্থাৎ বিজনেস ফিনান্স কি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত ব্যবসা কার্যাবলী পরিচালনার জন্য যে অর্থ সংগ্রহ করা হয় তাকে বলা হয় ব্যবসায় অর্থায়ন। এ ধরনের অর্থায়ন আবার 3 প্রকার। ব্যক্তিগত ব্যবসা অর্থায়ন, সরকারি ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়ন এবং স্বায়ত্তশাসিত ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়ন। ব্যক্তিগত ব্যবসায় অর্থায়ন ব্যক্তি মালিকানায় পরিচালিত একক মালিকানা, অংশীদারি এবং যৌথ মূলধনী কারবারে এ ধরনের অর্থায়ন লক্ষ্য করা যায়। সরকারি ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়ন অর্থাৎ সরকারি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এরূপ সংগৃহীত অর্থায়ন দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী ও স্বল্পমেয়াদী হয়ে থাকে। স্বায়ত্তশাসিত ব্যবসা প্রতিষ্ঠান বা অটোনমাস, যেগুলো বিভিন্ন কর্পোরেশন বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ স্বল্প, মধ্য বা দীর্ঘমেয়াদের জন্য বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ করে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে থাকে। অব্যবসায় অর্থায়ন মুনাফার উদ্দেশ্য ব্যতীত, অর্থাৎ মুনাফা উদ্দেশ্য ব্যতীত দেশে জনগণের কল্যাণ সাধন করার লক্ষ্যে সমাজের বিত্তবান ও মানব দরদীদের অনুদান ও সাহায্যের এরূপ অর্থায়ন হয়েছে। অর্থাৎ অব্যবসায় অর্থায়ন হচ্ছে সমাজের বিত্তবান ও মানব দরদীদের অনুদান ও সাহায্যের এরূপ অর্থায়ন হয়, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, লাইব্রেরি, এতিমখানা, মন্দির, মসজিদ, গির্জা, এসব প্রতিষ্ঠানের জন্য যে অনেক সময় জনগণ বা মানব দরদী ব্যক্তি আর্থিক সাহায্য দিয়ে থাকে সেটা হচ্ছে অব্যবসায় অর্থায়ন। এছাড়াও আরও কয়েক প্রকার অর্থায়ন রয়েছে, যেমন মালিকানার ভিত্তিতে অর্থায়ন। মালিকানার ভিত্তিতে অর্থায়ন 3 ধরনের হতে পারে। এক হচ্ছে একক মালিকানা কারবারের অর্থায়ন, যেখানে সীমাহীন দায়িত্ব এবং ঝুঁকির আধিক্য থাকে। 3 অংশীদারি কারবারের অর্থায়ন। এ ধরনের কারবারের অর্থায়ন তুলনামূলকভাবে সহজ হলেও অংশীদারিত্বের অসীম দায়িত্ব থাকে এখানে। যৌথ মূলধনী কারবারের অর্থায়ন। এ ধরনের কারবারের অর্থায়ন তুলনামূলকভাবে নিরাপদ ও ঝুঁকি সর্বনিম্ন থাকে। যেমন সময় বা মেয়াদের ভিত্তিতে অর্থায়ন 3 প্রকার। একটা স্বল্পমেয়াদী অর্থায়ন। স্বল্পমেয়াদী বলতে 1 বছর বা তার চেয়ে কম সময়ের জন্য যে অর্থ সংগ্রহ করে সেটাকে বলা হয় স্বল্পমেয়াদী অর্থায়ন। মধ্যমেয়াদী অর্থায়ন হচ্ছে 1 বছর হতে 5 বছর মেয়াদ পর্যন্ত সময়কে বলা হয়
মধ্যমেয়াদী অর্থায়ন। দীর্ঘমেয়াদী অর্থায়ন 5 বছর হতে 20 বছরের সময়ের জন্য, এবং এরূপ অর্থায়ন হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। উৎসের ভিত্তিতে অর্থায়নকে দুভাগে ভাগ করা হয়েছে: অভ্যন্তরীণ উৎস এবং বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ মানে দেশের ভিতরে বা মধ্যে যেটা। অভ্যন্তরীণ উৎস উদ্যোক্তাগণ কর্তৃক সরবরাহকৃত মূলধন, শেয়ার, অবন্টিত মুনাফা ও সঞ্চিত তহবিল অভ্যন্তরীণ উৎস হিসেবে বিবেচনা করা হয়। আর বাহ্যিক উৎস মালিকানা বা উদ্যোক্তা আর নিজস্ব মূলধন এবং অবন্টিত মুনাফা ছাড়া ঋণ হিসেবে যে সমস্ত উৎস হতে অর্থ সংগ্রহ করা হয় তাকে বাহ্যিক উৎস বলে। এই তহবিল আবার দু ধরনের হতে পারে, একটা দেশীয় এবং আরেকটা আন্তর্জাতিক। দেশীয় হল প্রাপ্য বিল বাট্টাকরণ, প্রদেয় বিল, বাণিজ্যিক পত্র, ক্রেতা হতে অগ্রিম গ্রহণ, মজুদ মাল বন্ধকীকরণ, বাণিজ্যিক ব্যাংক আর বিশ্বায়িত ব্যাংক এবং গ্রামীণ মহাজন সুদের কারবারি। এগুলো হলো দেশীয় বাহ্যিক উৎস, মানে দেশের ভিতরে। যেটা আন্তর্জাতিক উৎস হচ্ছে দাতা দেশ ও সংস্থা কর্তৃক সাহায্য, ঋণ, দান, অনুদান প্রভৃতির। উৎসের কাঠামো ভিত্তিতে অর্থায়নকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে: একটা হলো প্রাতিষ্ঠানিক উৎস, আর হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। প্রাতিষ্ঠানিক উৎস যখন কোনো স্বীকৃত বা রাষ্ট্রীয়ভাবে বৈধ আর্থিক প্রতিষ্ঠান হতে বা থেকে অর্থায়ন করা হয় তখন তাকে বলা হয় প্রাতিষ্ঠানিক উৎস, যেমন ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, উন্নয়ন ব্যাংক ও বিশেষায়িত ব্যাংক ইত্যাদি। আর অপ্রাতিষ্ঠানিক উৎস আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, গ্রাম্য মহাজন, স্বর্ণকার, শাহুকার প্রভৃতি অপ্রাতিষ্ঠানিক অর্থায়নের উৎস হিসেবে বিবেচিত। এবার পড়াবো 6.1.3 বইয়ের সরকারি অর্থায়ন ও বেসরকারি অর্থায়নের মধ্যে পার্থক্য। কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের প্রয়োজনীয় অর্থের সংগ্রহ ও সুষ্ঠু ব্যবহারকে সরকারি অর্থায়ন বলা। আবার খেয়াল করো, কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের প্রয়োজনীয় অর্থের সংগ্রহ ও সুষ্ঠু ব্যবহারকে সরকারি অর্থায়ন বলে। পক্ষান্তরে বেসরকারি প্রতিষ্ঠানের অর্থায়নকে বেসরকারি অর্থায়ন বলে। সরকারি অর্থায়নের প্রধান উদ্দেশ্য হল নাগরিকদের আর্থ-সামাজিক কল্যাণ নিশ্চিত করা। অন্যদিকে বেসরকারি অর্থায়নের প্রধান উদ্দেশ্য হল মুনাফা সর্বোচ্চ অর্জন এবং সম্পদের সর্বাধিকীকরণ। অর্থাৎ সরকারের অর্থায়নের উদ্দেশ্য হল নাগরিকদের আর্থ-সামাজিক কল্যাণ নিশ্চিত করা, আর ব্যক্তি বা বেসরকারি অর্থায়নের প্রধান উদ্দেশ্য হল মুনাফা অর্জন এবং সম্পদ সর্বাধিকীকরণ। 3 নম্বর পার্থক্য, সরকারি অর্থায়নের ক্ষেত্রে কোনো জামানতের প্রয়োজন হয় না। সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস হতে অর্থ সংগ্রহ করতে পারে। বাজেট প্রস্তুত বাধ্যতামূলক এবং হিসাবের গোপনীয়তা রক্ষা করা হয় না সরকারের। পক্ষান্তরে বেসরকারি অর্থায়নে জামানতের প্রয়োজন হয়। বৈদেশিক উৎস হতে অর্থ সংগ্রহ সাধারণভাবে সম্ভব নয়। বেসরকারি অর্থায়নে নিজস্ব তহবিল, প্রাতিষ্ঠানিক ঋণ ও আত্মীয় স্বজনের নিকট হতে ঋণ গ্রহণ করে থাকে। এছাড়া বেসরকারি অর্থায়নে বাজেট প্রণয়ন জরুরি নয়, হিসাবের গোপনীয়তা রক্ষা করা হয় এবং ব্যয় থেকে আয় বেশি করার পরিকল্পনা করা হয়। কিন্তু সরকারি অর্থায়নে কোনো লক্ষ্য বাস্তবায়নে ব্যয়ের সাথে আয়ের সামঞ্জস্য বিধানের প্রচেষ্টা নেওয়া হয়। অর্থায়নের উৎস, সোর্স অফ ফাইন্যান্সিং। যে কোনো রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রমের জন্য অর্থ সংস্থান করতে হয়। উন্নয়নশীল দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনাকে সাফল্যের সাথে রূপান্তরিত করতে হলে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়। দ্রুত শিল্পায়ন বা শিল্পোন্নয়ন, কৃষি ব্যবস্থার পুনর্গঠন ও উন্নয়ন এবং শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি সমাজ কল্যাণমূলক কর্মসূচির বাস্তবায়ন। দ্রুত শিল্পোন্নয়ন, কৃষি ব্যবস্থার পুনর্গঠন এবং উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি সমাজ কল্যাণমূলক কর্মসূচির বাস্তব রূপদান করতে অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে অর্থ সংস্থানের জন্য বিশেষ ব্যবস্থা অবলম্বন করতে হয়। উন্নয়ন পরিকল্পনার ব্যয় নির্বাহের জন্য
ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সরকার যে বিভিন্ন উৎস হতে অর্থ বা মূলধন সংগ্রহ করে তাকে অর্থায়নের উৎস বলে। উন্নয়ন পরিকল্পনার অর্থায়নের উৎসগুলো প্রথমত দুভাগে ভাগ করা হয়েছে, একটা অভ্যন্তরীণ উৎস আর একটা বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎস মূলত নিজস্ব সঞ্চয়, ব্যাংক ঋণ, এনজিও ও পুঁজিবাদের উপর নির্ভরশীল। এছাড়াও সরকারিভাবে রাজস্ব উদ্বৃত্ত, নিট মূলধন সংগ্রহ, অতিরিক্ত কর ধার্য, বাজেট ঘাটতি প্রভৃতিও অর্থায়নের ভূমিকা রাখে। অভ্যন্তরীণ উৎস, অভ্যন্তরীণ সঞ্চয়, আয়ের সাথে সঞ্চয়ের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। মানুষ তার বর্তমান আয়ের যে অংশ ভোগ না করে ভবিষ্যতের জন্য জমা করে রাখে তাকেই বলা হয় সঞ্চয়। সঞ্চয় থেকে পুঁজি বা মূলধনের সৃষ্টি, যা বিনিয়োগ করে মুনাফা বা আয় করা যায়। সঞ্চয়ের তিনটি উপায়ে হয়ে থাকে। এক, নগদ অর্থ, স্থায়ী সম্পদ, সিকিউরিটি। সিকিউরিটি মানে আবার দু প্রকার, একটা সরকারি আর একটা হচ্ছে বেসরকারি। আর সঞ্চয়ের মাধ্যমে কিভাবে অর্থ সংগ্রহ করা হয় তা বলবো। নগদ অর্থ, ক্যাশ সেভিং। ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের সঞ্চয় নগদে নিজের হাতে অথবা ব্যাংকে বা নিরাপত্তার জন্য ব্যাংকে জমা রাখে বা চলতি সঞ্চয় হিসাব খুলে জমা রাখতে পারে। এক্ষেত্রে ব্যাংকে জমা রাখলে অর্থের নিরাপত্তার সাথে সাথে কিছু সুদও পাওয়া যায়। এরূপ নগদ সঞ্চয় সবচেয়ে তরল সম্পদ, বা যা প্রয়োজন অনুসারে যখন ইচ্ছা তখন আবার ব্যয় করা যায়, তাই এটাকে বলা হয় তরল সম্পদ। স্থায়ী সম্পদ, ফিক্সড অ্যাসেটস, অর্থাৎ সঞ্চিত অর্থ ব্যাংকে জমা বা সিকিউরিটি ক্রয় না করে অপেক্ষাকৃত কম ঝুঁকিতে স্থায়ী সম্পদে বিনিয়োগ করা উত্তম। যেমন ভূমি, দালান কোঠা, অ্যাপার্টমেন্ট বা স্থায়ী অপচনশীল মালামাল ক্রয় করে অর্থ বিনিয়োগ করা হলে প্রয়োজনের সময় বিক্রি করে তরল অর্থে রূপান্তর করা যায়। এক্ষেত্রে পর্যাপ্ত মুনাফা ও অর্জিত হওয়ার সম্ভাবনা থাকে। সিকিউরিটি ক্রয়, সঞ্চিত অর্থ দ্বারা সরকারি ও বেসরকারি সিকিউরিটি ক্রয় করে বিনিয়োগ করা যায়। শেয়ার সার্টিফিকেট, প্রাইস বন্ড, বিনিময় বিল, ব্যাংকের স্বীকৃতিপত্র, বাণিজ্যিক কাগজ প্রভৃতি। এরূপ সিকিউরিটিতে বিনিয়োগ করলে কোনোটিতে সুদ, কোনোটিতে লটারি ইত্যাদি পাওয়া যায়। এক্ষেত্রে ঝুঁকি কম, প্রয়োজনের সময় বিক্রি করে নগদ অর্থে রূপান্তর করা যায়। সিকিউরিটি প্রধানত দু প্রকার। সরকারি সিকিউরিটি, যেমন সরকারি সিকিউরিটিসমূহের মধ্যে মালিকানা সরকার বা ইস্যুকারী কর্তৃপক্ষ সরকার, এগুলো হলো ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, ট্রেজারি নোট এবং সরকারি প্রাইস বন্ড ইত্যাদি। আর বেসরকারি সিকিউরিটি, এরূপ সিকিউরিটির মালিকানা সরকার নয়, বেসরকারি, যেমন কোম্পানি বা প্রতিষ্ঠানের সাধারণ শেয়ার, বন্ড বা ঋণপত্র ইত্যাদি। সংগৃহীত অভ্যন্তরীণ সঞ্চয় হতে অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থান করা যায়। এটি অর্থায়নের গুরুত্বপূর্ণ উৎস। জাপান এবং সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক উন্নয়নের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এসব দেশ প্রায় বিদেশি মূলধন ছাড়াই অভ্যন্তরীণ সম্পদের সাহায্যে দেশের উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করেছে। অতিরিক্ত কর ধার্য, বাজেটের অতিরিক্ত কর পৃথকভাবে আরোপ করে সংগৃহীত অর্থ নির্দিষ্ট ক্ষেত্রে উন্নয়নের জন্য ব্যয় করা হয়। অনেক উন্নত দেশে এভাবে উন্নয়ন ব্যয় সংস্থান করলেও উন্নত দেশেও এই ধরনের উৎসের ভূমিকা নগণ্য। ঋণ গ্রহণ, যে সকল দেশে অর্থ ও মূলধন বাজার শক্তিশালী সেই সকল দেশের সরকার উন্নয়নের জন্য অর্থ সংস্থানের একটি উপায় হিসেবে এই উৎস ব্যবহার করেন। সাধারণত বিভিন্ন ধরনের সরকারি বন্ড, ট্রেজারি বিল, সঞ্চয়পত্র, প্রাইস বন্ড ইত্যাদি জনকল্যাণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রয় করে উন্নয়ন ব্যয়ের একাংশ মেটানোর চেষ্টা করে। নিট মূলধন আয়, এটি দুভাবে আহরিত হয় অর্থাৎ সংগ্রহ হয়। যেমন সরকারের উন্নয়ন পরিকল্পনার জন্য জনসাধারণের নিকট বিভিন্ন ধরনের ঋণপত্র বিক্রয় করে অর্থ সংস্থান করে। আবার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং প্রাইভেট ও
পাবলিক লিমিটেড কোম্পানিসমূহের সঞ্চয়ের একটি অংশ উন্নয়ন পরিকল্পনায় অর্থায়ন করতে পারে। ঘাটতি অর্থসংস্থান উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য অনেক সময় অন্যান্য উৎসতে পর্যাপ্ত অর্থায়ন না হলে সরকার কর হ্রাস বা বৃদ্ধি, কর ও ব্যয় সমপরিমাণে বৃদ্ধি, ঋণ গ্রহণ, নতুন অর্থ ছাপানো, রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানে মুনাফা সংগ্রহ, অথবা সরকার অতীতে সঞ্চিত বা পুঞ্জীভূত অর্থ উত্তোলনের মাধ্যমে ঘাটতি অর্থসংস্থানের ব্যবস্থা করতে পারে। উন্নত ও উন্নয়নশীল দেশে অপরাপর অভ্যন্তরীণ উৎস অপ্রতুল থাকে বলে সরকার উন্নয়ন ব্যয়ের অর্থায়নের জন্য এই উৎসের উপর বেশি গুরুত্ব প্রদান করে। সরকারি ব্যয় স্থির রেখে কর হ্রাস, অর্থাৎ সরকারি ব্যয়টা বাড়বে না, স্থির থাকবে, সেভাবে কীভাবে কর হ্রাস করে সরকারি ব্যয় স্থির রেখে কর হ্রাস করলে বেসরকারি ভোগ ও বিনিয়োগ প্রবণতা বৃদ্ধি পেয়ে সামগ্রিক চাহিদা বৃদ্ধির মাধ্যমে আয় স্তর বাড়ে। বৃদ্ধিপ্রাপ্ত আয় স্তরের ঘাটতি অর্থায়নের সহায়ক হবে। অর্থাৎ এই লম্ব অক্ষে বা ওআই অক্ষে আমরা ভোগ, বিনিয়োগ, সরকারি ব্যয় ও কর দেখানো হয়েছে, অর্থাৎ সামগ্রিক চাহিদা CIGRT। সিতে হচ্ছে কনজামশন বা ভোগ, আইতে হচ্ছে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ, ডিতে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সরকারি ব্যয়, টিতে হচ্ছে ট্যাক্স বা কর, আর এটা হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা AD1, এগ্রিগেট ডিমান্ড কার্ভ 1, এগ্রিগেট ডিমান্ড কার্ভ 2, সংক্ষেপে আমরা লিখব AD1 আর AD2। এতে হচ্ছে এগ্রিগেট ডিমান্ড কার্ভ, এটা এগ্রিগেট ডিমান্ড কার্ভ 2। আর এখানে 0 থেকে যে সরলরেখাটি উপরে গেছে মূল বিন্দু, এটা হলো 45 ডিগ্রি এখানে কোণ আছে, তাই এখানে 45 ডিগ্রি দেখানো হয়েছে। এখানে প্রথমে সামগ্রিক চাহিদা যখন AD1, সামগ্রিক চাহিদা রেখা AD1, তখন আয় স্তর হচ্ছে আমাদের এখানে চিত্রে OY1, আর এখানে ভারসাম্য বিন্দু হওয়ার কথা। এখন সরকারি ব্যয় স্থির রেখে যদি কর হ্রাস করা হয় তখন দেখা যায় যে চাহিদা হ্রাস করলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়, অর্থাৎ সরকারি ব্যয় স্থির রেখে যদি কর হ্রাস করা হয় তাহলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়, অর্থাৎ সামগ্রিক চাহিদা AD1 থেকে AD2-তে বৃদ্ধি পেয়েছে। কেন বৃদ্ধি পেয়েছে? সরকারি ব্যয় স্থির কর হ্রাস পাওয়ার কারণে। এখন সেক্ষেত্রে আয় স্তর বৃদ্ধি পায়। এখন ফলে আয় স্তরও বৃদ্ধি পেয়ে সামগ্রিক চাহিদা যদি কর হ্রাস করলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে। সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেলে আয় স্তর OY1 থেকে Y2 স্তরে বৃদ্ধি পাবে, তখন সামগ্রিক চাহিদা রেখাও বৃদ্ধি পেয়ে উপরের দিকে যাবে, অর্থাৎ AD1 থেকে AD2-তে পজিশন যাবে। তখন দেখা যাবে যে এক্ষেত্রে ঘাটতি অর্থসংস্থানের সহায়ক হবে। এভাবে আয় বাড়লে, যেহেতু আয় Y1 থেকে Y2 স্তরে আয় বৃদ্ধি পেয়েছে, তখন ঘাটতি অর্থসংস্থানও বাড়বে। দ্বিতীয় চিত্রে করের পরিমাণ স্থির রেখে, অর্থাৎ যদি কর স্থির রাখা, আগের চিত্রে আমরা এখানে সরকারি ব্যয় স্থির দেখিয়েছি, অর্থাৎ কর হ্রাস করা হয়েছে। দ্বিতীয় চিত্রে করের পরিমাণ স্থির রেখে সরকারি ব্যয় বৃদ্ধি, অর্থাৎ করের পরিমাণ যদি স্থির রেখে সরকারি ব্যয় বৃদ্ধি পায় তাহলে দেখা যাবে যে করের পরিমাণ স্থির রেখে সরকারি ব্যয় বৃদ্ধি করলে বেসরকারি ভোগ ও বিনিয়োগ প্রবণতা বৃদ্ধির মাধ্যমে, অর্থাৎ বেসরকারি ভোগ ও বিনিয়োগ প্রবণতা বৃদ্ধি পাবে। যেহেতু কর বাড়ানো হয়নি তাহলে উৎপাদনকারী বা যে কোনো প্রতিষ্ঠান তারা বেশি পরিমাণে বিনিয়োগ করবে এবং ভোক্তাও বেশি পরিমাণে দ্রব্য ভোগ করবে। সেভাবে দেখা যাবে যে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে, অর্থাৎ এই কর স্থির রেখে সরকারি ব্যয় বৃদ্ধি করলে বেসরকারি ভোগ ও বিনিয়োগ প্রবণতা বৃদ্ধির মাধ্যমে সামগ্রিক চাহিদা AD1 থেকে AD2-তে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আয় স্তর OY1 থেকে Y1 থেকে Y2 স্তরে বৃদ্ধি পাবে। এভাবে ঘাটতি অর্থসংস্থানের সহায়ক হয়। আজকে এই পর্যন্তই থাক। থ্যাঙ্কস অল।